এ যেন এক আজব দেশে বাস করছি। ধর্ষিতার পাশে না, ধর্ষকদের পাশে নেতা, মন্ত্রী এবং পুলিশ। যারা অভিযুক্ত তাদেরকে শাস্তি না দিয়ে বরং সেই অভিযুক্তদের পাশে দাঁড়াচ্ছেন নেতা থেকে শুরু করে মন্ত্রী এবং প্রশাসন। এই নিয়েই কিন্তু এই পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষে বারবার এই অভিযোগ উঠেছে। যেখানে ধর্ষকদের শাস্তি পাওয়ার কথা, সেখানে ধর্ষকরা পাচ্ছে সহযোগিতা বা ধর্ষকরা পাচ্ছে রাজনৈতিক নেতাদের ইন্ধন বা সহযোগিতায়, এবং সেখানে রাজনৈতিক নেতাদের ইন্ধনে প্রশাসন ধর্ষকদের শাস্তি না দিয়ে, ধর্ষকদের গ্রেপ্তার না করে বরং ধর্ষকদের পালিয়ে যাওয়ার সহযোগিতা করছে বলে বারবার অভিযোগ উঠে এসছে। আজকে আমরা এমন এক ঘটনার সাক্ষী রইলাম মাটিয়া থানার রঘুনাথপুর গ্রামে। সেখানে এক 14 বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে এবং তাকে ধর্ষণ করার পর তাকে মারা হয়েছে, মেরে দেওয়া হয়েছে। তারপরে আজকে প্রায় 24 দিন অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি। 19 তারিখ সেপ্টেম্বর 19 তারিখ বিকেল 3:40 তখন আমার কাছে ফোন আসে। আমার বন্ধু ফোন করে বলে তোর ভাইজি মারা গেছে, শুনেছিস? কী করে মারা গেছে? বলে হসপিটালের কাছে মারা গিয়েছে। কে বললো? বললাম এখান থেকে খবর পেয়েছিলাম, সঙ্গে সঙ্গে এখান থেকে উঠে গিয়েছি মোড়ে গিয়ে দাঁড়িয়ে আছি। তখন পাড়ার যে মেম্বার আসলো, মেম্বারকে জিজ্ঞেস করলাম যে কী হলো? বললো হ্যাঁ মারা গিয়েছে, শুনেছি। তা তোমার ভাই ভাবিকে জানিও না, ওদেরকে বলো অসুস্থ করে বাড়ি রাখো। সঙ্গে সঙ্গে ওদের নম্বর নিলাম, আমি ওদের কাছে ফোন করলাম। আমরা তোদের বাড়ি আয়, বলতে আমাদের তার এক লোক ফোন করেছে। ঠিক আছে আসো। ওখান থেকে যাওয়ার পরে আমাদের মেম্বারের কাছে ফোন করলাম, আরে এরকম গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে না ওদের মেরে দিয়েছে, সেটা তো সঠিক জানি না। মেম্বার বললো দেখো নেতাদের কাছে ফোন করে লাভ নেই, ডাইরেক্ট থানাকে ফোন করো। মেম্বারের সঙ্গে কথা বলে সঙ্গে সঙ্গে থানাকে ফোন করলাম। থানাকে প্রথম ফোন করলাম, থানা আসলো না। ঠিক 2 ঘন্টা পরে আবার ফোন করলাম থানাকে ফোন করে বলে তখন থানা পুলিশ নিয়ে আসলো। তখন বাজে কটা? পুলিশ এসছে তখন বাজে 6টা, 5:30 পরে, 5:30 পরে 6টার সময় পুলিশ এসছে। হ্যাঁ, সুরজিৎ বাবু এসছে, যে আয়ো তিনি এসছে একটা পুলিশ গাড়ি নিয়ে, 3টে পুলিশ ছিল সঙ্গে। এসে আমাদেরকে নিয়ে সোজা ঘরে ঢুকলো। ঘরে ঢুকে দড়িটা টাঙালো। সুযোগ দেখার পরে ভালো করে দেখলো, বলে মেয়ে দেখে এই দড়ি দিয়ে মেয়েদের মারিনি, এই মেয়েটাকে লোকে মেরে দিয়েছে, সুসাইড করিনি, একে মেরে দিয়েছে। একদম ওখানে 4 বার বলেছে চিল্লে বলে একে মেরে দিয়েছে, একে এই দড়িতে মরতেই পারে না, মেয়েটা তো বেটে ছোটো, আর কি এইভাবে গিট কেউ দিতে পারবে না। দেখার পর ওটাকে খুলে নিয়ে একটা কেড়ে ব্যাগে রাখলো, ছবি তুলে ওদের থানায় চলে গেল। তারপর ওদের মানে যাদের এই কেসগুলো করেছে তাদের আমি একবারও সামনে দেখতে পাচ্ছি। ওদের সঙ্গে সঙ্গে আমি বললাম তাহলে কেসটা প্রধানকে একটু জানানোর দরকার। মেম্বার রয়েছে আমার সঙ্গে, ওদের পার্টির মেম্বার, তাহলে তার প্রধানকে জানানোর দরকার। মেম্বার বলে তুমি বসো, আমি প্রধানের কাছে যাচ্ছি। ও ওদেরকে নিয়ে প্রধানের কাছে চলে গেল, আমাকে যেতেই দিল না প্রধানের কাছে, যখন বসেই দিল আমার। সকালবেলা আমি চলে গেলাম থানায়, প্রথম পঞ্চায়েত থেকে আমি রেড সার্টিফিকেট নিলাম, মানে পঞ্চায়েত সার্টিফিকেট নিয়ে লিখে মেম্বারের দিয়ে সই করিয়ে নিয়ে গেলাম থানা আমাকে যা সৈসজ্ঞ করার সেখানে করেই আমি ওখান থেকে চলে গেলাম বৈশাখ থানা কল করলো। বৈশাখ থানায় গিয়ে ওখানে যা সৈসজ্ঞ করার পরে বৈশাখ থানার যে কেসের আয়ো, মানে একটা বডি যখন বিকালে পোস্টমর্টম হয় 4টের সময়, সকালবেলা আয়োদের গিয়ে ওইটাকে বডিটাকে ওই অবস্থায় ছবি তুলতে হবে। যখন ওদের ছবি তুললো, ওই ছবিটা পাবলিককে দেখানোর নিয়ম নেই, কিন্তু আমি ওকে খুব হাতে পায়ে ধরেছি। হাতে পায়ে ধরার পরে আমি বললাম ভাই ছবিগুলো একটু আমাকে দেখাও না, কারণ বডি যখন আমি দেখতে যাবো তখন পোস্টমর্টম হয়ে যাবে। তখন অনেক অনুরোধ করার পরে সাইডে নিয়ে গিয়ে পুরো মোবাইলের স্ক্রিন দিয়ে আমাকে ছবিগুলো দেখালো, বলে মেয়ে গলায় দড়ি স্বেচ্ছায় দিয়েছি, একে মারা হয়েছে। গলায় যা দড়ি দিয়েছে তো অন্য দিয়ে দিয়েছি, কেরাঙুলির মতন দাগ। গলায় দড়ি দিলে তো এখানে পড়বে, ওর ফার্স্টটা এখানে ঠিক কেরাঙুলির মতো লাইনের দড়ি দিয়ে টেনে পিছন দিক থেকে মেরেছে। একদম পুরো ছবিতে আমি দেখছি স্পষ্ট বডিটা, আর এখানে একটা দাগ আছে, এখানে মেরেছে দাগ আছে। দেখার পর ওখানে লিখে টিকে নিয়ে উনি 4টের সময় পোস্টমর্টম। আমি ওই থানার পুলিশকে নিয়ে হসপিটালে গেলাম। হসপিটালে যাওয়ার পরে আমাদের এদিকে দাঁড় করে এনে যে ডাক্তারকে দিয়ে পোস্টমর্টম করে হসপিটালে, সে ডাক্তার না, এই যে ডাক্তার দেখেছি যে একটা মেন্টালি ডাক্তার, তাকে দিয়ে পোস্টমর্টম করিয়েছে। আমি জিজ্ঞেস করলাম হসপিটালে গিয়ে, বলছি এই ডাক্তার কিন্তু পোস্টমর্টম করে না। ওই আয়ও যে কেসের আয় ছিল বৈশাখ থানার, সে বলছে এই ডাক্তার না পোস্টমর্টম করে না, আজকে নতুন ইনি করবে, মানে ওকে পুরো সেটিং করা। এবার আমাদের এখানে দাঁড় করে রেখে বডি তো আমাদের আর দেখালো না, উনি চলে গেল আগে ভিতরে ঢুকে গেল, ঢুকে দিয়ে বডি কেটে পোস্টমর্টম করে যখন আমাকে বডি দেখাতে পাঠাচ্ছে, তখন বডির এখান থেকে তো মাথা নেই, এখান থেকে নাড়িগুলি বের করে রেখে দিয়েছি, সেই অবস্থায় বডি দেখিয়েছি। তখন আর কী বুঝবো আমি, এবার বলছে তোমার বডি তো, এবার কী বলছে ডোম দিয়ে বলছে, আচ্ছা মেয়ে যখন আমাদেরই বডি হবে তাই এভাবে তো বোঝা যায় না। তো বলে ঠিক আছে সেলাই করতে আমাকে 2500 টাকা দিতে হবে, তাহলে সেলাই করবো না, করবো না। তাহলে ভাই গরিব মনে 2500 টাকা না, তুমি 1500 টাকা নাও। লাস্ট 1500 টাকা মানলো না, লাস্টে 2070 টাকা আমি দিলাম, দিয়ে তারপরে সেলাই টেলাই করালাম, করে বডি বাইরে আনলো, করে আবার বললো বডি কিনে। তারপরের দিন সকালে উঠে যে থানা থেকে আমাকে যে ছবি দেখেছে, যে হচ্ছে কি আয়ো বৈশাখ থানার ওই যে কেসটা পোস্টমর্টম বডিটা যে ছবি তুলেছিল, ওর কাছে গিয়ে 5 জন গিয়ে বসে আছে।
আর আমি বললাম পোলটা আমাকে ফোন করলাম, মানে দাদা আমি এই যে পোস্টমর্টম হলে রিপোর্টটা কবে পাবো? বলছে রিপোর্ট পেতে 15 দিন টাইম লাগবে। এত বিরক্ত করছেন, চতুর্দিকটা আমার কাছে ফোন করছে কেন? রিপোর্টের জন্য ব্যাপারটা কি? তোমাদের 5 জন এসে আমার পিছনে বসে আছে এখন রিপোর্টের বিষয়ে। আমি কাদের বলছি, কাদেরটা জানেন এসে বসে আছে, এদের 5 জন ওখানে চলে। আমাদের বাড়ির থেকে তো কেউ জানে, আমি ছাড়া তো কেউ নেই। 5 জন গিয়ে ওখানে বসে আছে রিপোর্টের আসামের বাড়ি থেকে। আমার তখন আরও ডাউট এসছে, আমি কী করবো। তারপরেও একদিন ওয়েট করলাম, এগুলো তোদেরকে আমাদের ডেকেছি যে তোমাদের আসামদের সঙ্গে আমি কিছু তোমাদের সঙ্গে কথা বলবো। আসলো না। 4 দিন পরে 24 তারিখ, ওই 23 তারিখ রাত্রে আমি উকিল ধরেছি, তাহলে এদের কিছু করার নেই। 24 তারিখে রাত্রেই আমি উকিলের কাছে গিয়েছি, আমার ভাইরে নিয়ে উকিলের দিয়ে আমি বললাম কেস করবো, এদের কিছু করার নেই। সব করা পাবি নেতার কাছে সব চলে গেছে, যে নেতার কাছে আমি যাচ্ছি তার আগে চলে গেছে। এবার আমি প্রধানের কাছে গিয়েছি, প্রধান বাজি তখন 8টা, প্রধান মদ খেয়ে লোক, প্রধানের কাছে গিয়েছি। আমাদের এই ব্যাপার দাদা সব শুনেছি এখানে পয়সা করে রপার ব্যাপার আছে, এক কাজ কর ভাব, কেসটা মিটিয়ে নিয়ে নিজেদের মধ্যে, আর তোদের কালকে তো চায়রামা, আমি তোদেরকে 1 বস্তা চাল দিচ্ছি, চায়রামা করে না। আমার মাথা খুব গরম হয়ে গেছে, বিশাল গরম হয়ে গেছে মাথায়, যে আমাদের কি 1 বস্তা চায়রামা। প্রধানের নাম কি? অপরেশ মদ খেয়ে লোট, এইভাবে ভুলভাল বকছে, বলছে 1 বস্তা চাল দিচ্ছি, চালটা নিয়ে চায়রামা করে নিস। চলে গেলাম, সেদিন চলে গেল। তারপরের দিন গেলাম আমাদের জেলা সভাপতি সরোজ ব্যানার্জির কাছে, আমার অফিসে গেলাম, তো এমএলএদের এসে মিটিং হচ্ছে বলে ওখানে আমি চান্স পেলাম না, ফিরে আসলাম। তারপরের দিন আবার গিয়েছি, সকালবেলা উঠে ও এক দোকানে বসে, সেখানে আমি গিয়েছি জেলা সভাপতির কাছে। আর দাদা এই ঘটনা, বলছে বাবু দুহাত জোর করে বলছি তুমি এই বিষয়টা তোমাদের মিটিয়ে নাও, আমাকে কিছু হয়ে যাও। তৃণমূলের জেলা সভাপতি ও সরোজ ব্যানার্জি, নাম কি? সরোজ ব্যানার্জি। ওখান থেকে চলে আসলাম, এসে তার কিছু হলো না বলে লাস্টে উকিল ধরে কেস করলাম। কেস করে যে থানায় কেস করতে গিয়েছি, সব কিছু লিখে কমপ্লিট করে সব জমা দিয়ে এসছি। 24 তারিখে কেসটা নিলই না আমার থেকে, কেসটা নিলই না, আটকে রাখলো। 24 তারিখে আবার রাত্রে কী করে করা বাজে 6:30 না সন্ধ্যাবেলা 6:30 7টা বাজে আমাকে ফোন করেছে একজনা, ফোন করে বলছে তুমি তোমার ভাইকে নিয়ে আর ভাবিকে নিয়ে একটু প্রধানের বাড়ি আসতে হবে। কেন? ওই প্রধানের বাড়ি অপমান করতে আসিয়েছে, প্রধানের বাড়ি কী করতে হবে? মানে থানায় কমপ্লেন করে কেস করেছি, খবর তাদের এখানে গিয়েছে, ওদের আমাদের সঙ্গে বসতে চাইছে, তো পয়সা করে দিয়ে বসে দিয়ে মেটানো যায়। আমি তো বসবো না, আমি প্রধানের বাড়ি গিয়ে বসবো কেন? বসতে হলে আমার বাড়ি আসুক, আমার এখানে জায়গা, সেখানে প্রধানের বাড়ি মাতালে বাড়ি করতে পারি। আমি যাইনি, আমি যেতে হয় না, বাবার সঙ্গে কথা বলিনি, যেতে দিই, আমি যাইনি। তারপরের দিন আমি সকালে উঠে চলে গেলাম এর কাছে, আমাদের যুবক টিএমসি লিডার সমীরণ বলে একজন আছে, রাজ্যের যুব কংগ্রেস জেলার, ওর কাছে গেলাম। ওর কাছে গিয়ে বললাম আমি এই ঘটনা, ও সঙ্গে সঙ্গে থানাকে ফোন করলো। থানাকে ফোন করে বলে কী ব্যাপার, এত এই একটা কেস, মেয়ে ধর্ষণ কেস, আপনি কেসটা নিচ্ছেন না কেন, নেননি কেন? থানাকে উল্টো বললো। ওকে আবার থানার থেকে বললো ও এখানে পয়সা করে রপা চলছে, অনেক ব্যাপার আছে, এমনি কেসটা নিয়ে নিই, এই কথা ওকে বলেছে। বলছি কী তেমন পয়সা নেওয়ার জন্য, পয়সা করে কোনো বিষয়ে আমার সঙ্গে কোনো কথা নেই, আমি কিছু জানি না বিষয়, বলতে পারবো না, কে করছে না করছে জানি না, এই কথা ওর সঙ্গে বললো, টিএমসি যুব নেতার সঙ্গে। ওর কাছে ছেড়ে আমি চলে গেলাম সত্যভাই ব্যানার্জি, যে আমাদের বসিরহাটের দক্ষিণের বিধায়ক এমএলএ, ওর কাছে গেলাম। ওর কাছে গিয়ে বললাম দাদা এই ঘটনার সঙ্গে সঙ্গে এসডিও সাহেবকে ফোন করলাম, ফোন করে বলছি ঠিক আছে আমি বলে দিয়েছি, হয়ে যাবে। ওখানেও গিয়ে দেখছি বলছে, তারপরে ঠিক 15 মিনিট পরে আমার সঙ্গে একজন ছিল এমএলএ, তাকে ফোন করে বলছে যে এরকম একটা পয়সা করি ব্যাপার কিন্তু রপর নদী চলছে। ওটা শুনলাম, শুনে গেলাম আমাদের বসিরহাটে নান মুখার্জি, বসে চেয়ারম্যান, আমি ওনার কাছে গিয়ে বললাম দাদা আমাকে এই রিপোর্টটা যাতে সঠিক আছে, অসীম পর্যন্ত একটু এটা আপনি দেখে দেবেন। তো উনি বললো হসপিটালে যাও, এত নম্বর ঘরে গিয়ে আমার কথা বলো। ওনার কথা বললাম, বলার পরে তো বলে ঠিক আছে রিপোর্ট কোনো ভুল হবে না, সঠিক হবে। এই বলে আমি চিন্তা কেসটা তো নিচ্ছে না, তার কাছে ফোন করি, কেসটা কেন নিচ্ছে না? ওখান থেকে চলে গেলাম এসপি অফিসে। এসপি অফিসে গেলাম, এসপি ছিলেন না, যে এসপি নিচে যিনি থাকে কি ন্যাশনাল কী বলে ওটাকে, এসপি নিচে যে একজন বলে ওনাকে অ্যাডিশনাল এসপি, উনি ছিলেন। যাওয়ার পরে লিখে টিকে নিয়ে কমপ্লিট করে লিখতে করে উপরে গেলাম, নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে বলে দাঁড়াও এসপি সাহেবের যাওয়ার আগে কেসটা দিই, কেন কেসটা নিল না? ওখানে একজনা ঘোষবাবু বলে একজন পুলিশ অফিসার আছে, তিনি সঙ্গে সঙ্গে মাটিয়া থানাকে ফোন করে বললো এই কেসটা কেন নিন, ওদের এসপি সাহেব এটা চলে এসছে। বলছি ঠিক আছে এসপি সাহেবকে যেতে বন্ধ করো, কেস আমি নিচ্ছি, একটা ব্যাপার ছিল বলে কেসটা নিয়ে নিই। তাই উনি বললো যে আর এসপি সাহেবকে যেতে হবে না, তোমাদের যদি চলে এসছো তাহলে তোমাদের যাওয়ার ইচ্ছে হয় তো যেতে পারো, কিন্তু আমাদের যেতে হবে না, ওদের চলে যাক, কেস এখানে নিয়ে কেস নিল, অ্যারেস্টার হয় না, সব পলাতক। এইবার এই কেস নিয়েছে, মেম্বার সঙ্গে সঙ্গে ওদেরকে বাড়ি গিয়েছে, ওদের পার্টির মেম্বার গিয়ে অন্য ফোকা মেম্বার, এর মেন ভূমিকা, মেন যে মানুষ এই কেসটাকে পুরো হ্যান্ডেলিং করছে, মেন শয়তান হচ্ছে এই খোকা মেম্বার। এই খোকা মেম্বার ছাড়া এই কেসটা কিছু, খোকা মেম্বারই শেষ।
খোকা মেম্বার, ওর বউ হচ্ছে মেম্বার, ও হচ্ছে কাজ করে বউ হয়ে। এই খোকা বলে এই লোকটা মমতাজ বিবি মেম্বার। এইবারে খোকা মেম্বার ওদের বাড়িতে গিয়ে বলেছে যে তোদের নামে কেস করেছে 7 জনের নামে, তোদের পালা, এখানে থাকিস। তার মধ্যে 2 জনে বলেছে আমাদের অন্যায় করিনি, আমাদের পালাবো কেন? বলছে অন্যায় করিনি, আর লোকটা অন্যায় করেছে, তোদের এখন বাড়ি ছেড়ে চলে যাবে, কেসটা পরে আমি দেখে নিচ্ছি। এইগুলো সব পালাতো, মেম্বারই সব সাইড করে দিচ্ছে। পুলিশ রেড করে তোলে, আমি খবর নেই, কোনো রকম অ্যাকশান হয় না, কোনো রকম। এবার যার সরকার আমাদের উকিল ধরলাম, সেই উকিল বললো রিপোর্ট কিন্তু এসছে, আমি রিপোর্ট নিতে এসছি, ভুল এসছি, এই রিপোর্ট না। উকিলের বলা ছিল, উকিল বললো ঠিক আছে আমি কোর্টকে ফের অ্যাপিল করছি, কোর্টকে জানাচ্ছি, এই নতুন করে আবার বডি দিলে পোস্টমর্টম করানো হবে। আমি উকিলের সঙ্গে কথা বলেছি, হ্যাঁ বডি দিলো, পোস্টমর্টম ফের করা, তারপরে মানলো। তো উকিল কোর্ট থেকে অর্ডার নিয়ে আসলো, এই মাসের 25 তারিখ অর্ডার এসেছিলো, তারপর ছুটি ছাটা ছিল, হলো না, তারপরে এই বডি তুললো। এবার বডি নিয়ে আমি চলে গেলাম বদরতলা হসপিটাল, বসাক হসপিটালে নিয়ে যাওয়ার পর ওখানে যা শৈশব করার ওখানে করে নিল, বডি ওখানে দেখিয়ে নিল, বডিকে একটা কাগজ স্ট্যাম্প মেরে দিল, বলে বডি নিয়ে কলকাতা এনআরএস গেলাম। এনআরএস বডির সঙ্গে সামনে পুলিশ গাড়ি, পুলিশ আছে 2টো, পিছনে মাঝখানে বডির গাড়িতে একটা পুলিশ তুলেছে, আর আমার নিজের গাড়ি নিয়ে, আমার গাড়ি তো পুলিশ ছিল, গার্ড দিয়ে বলছে বডি ছেড়ে এখানে কেউ কোথাও যাওয়া যাবে না, যতক্ষণ মরিগতি না পৌঁছে। এনআরএসে গেলাম, গিয়ে বসে থেকে দেখে বডি ওখানে ফ্রিজের মধ্যে দিল, আজকে পোস্টমর্টম হবে না, কালকে হয়ে যাবে, ডাক্তার বললো। ভালো কথা, যাই শৈশব করার, ওখান থেকে আবার ওখানে একটা লোকাল থানা আছে, সেখানে একটা ডায়েরি করতে থাকে, ওই ইন্টারলি থানাকে ডায়েরি করলাম আমাদের, ওখানে করে 1-1.5 ঘন্টা লাগলো, ওখান থেকে ডায়েরি করে আমাদের বাড়ি ফিরে আসলাম। তারপরের দিন বললো 2টোর সময় পোস্টমর্টম হবে। তারপরের দিন আবার সকালবেলা বেরিয়ে গেলাম, গিয়ে আবার ওখানে কাগজপত্র যা জমা দেবো, থানার ওই আয়ু ছিল আমার সঙ্গে। হওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরে ডাক্তার আমাকে ডাকলো, উপরে ডাকলো, ডেকে বললো কীভাবে কেন বডি 2বার তুলেছো, কী ব্যাপার? আমি তো দেখুন এই ঘটনা, এই বডি এ তো ফার্স্টে মরিনি, একে মেরেছে, সব ঘটনা বললাম। বলার পরে বললো ঠিক আছে তুমি বাইরে গিয়ে দাঁড়াও, বাইরে গিয়ে বসো, তখন পোস্টমর্টমে আমি যাবো ঘরে, তখন আবার তোমাকে ফের ডাকবো। এবার পোস্টমর্টম তার ঠিক আধা ঘন্টা 40 মিনিট পরে আমাকে আবার ডাক করেছে আয়ো বলছে তোমার সাহস আছে তো মনে? আমার কেন সাহস বলছি ওখানে তো প্রায় 50-60টা বডি আছে, প্লাস তোমার বডি সেখানে ঢুকে বডি খুলতে তোমাকে চিহ্নিত করতে হবে। না সাহস থাকার কী আছে, ঢুকবো। মাস্ক পরে আমি ঢুকলাম, ঢোকার পরে ডাক্তার ওই প্লাস্টিক যে মুড়ানো বডি ছিল, তো বিশাল গন্ধ, অনেক হয়ে গেলে যা হয়, আর ওর সাইডে তো অনেক বডি। এবার ওখানে ভিডিও ম্যান নিয়ে গেছিলো, ক্যামেরাম্যান নিয়ে গেছিলো মাটিয়া থানার থেকে, যে যখন বডি পোস্টমর্টম করা হবে পুরোটা ক্যামেরা করা হবে। ক্যামেরাম্যান মুখ টুক ঢেকে দাঁড়িয়েছে, আমি গেছি, আর আমার পাশে দাঁড়িয়ে আছে, ডাক্তার সামনে দাঁড়িয়ে আছে, একটা মহিলা ডাক্তার দাঁড়িয়ে আছে। আমাকে বললো বডি খোলো, আমার কোনো নাম ঠিকানা জিজ্ঞেস করলো, ওখানে দাঁড়িয়ে, কারণ ক্যামেরা চলছে। বললো হ্যাঁ, বললো বডি খোলো। বডি এবার খুললো, দম খুলে খোলার পরে বলছে এটা তোমার বডি তো? আচ্ছা আমার বডি, যে গন্ধ সাথে থাকা যাচ্ছে না, খুব প্রবলেম হচ্ছে। বললো আমার বডি। বললো ঠিক আছে তুমি তাহলে বাইরে গিয়ে দাঁড়াও, ক্যামেরাম্যান তুমি এখানে থাকো, যতক্ষণ আমার এই পোস্টমর্টম কমপ্লিট না হবে ততক্ষণ ক্যামেরা চালু হবে। সব কিছু হলো। পোস্টমর্টম হওয়ার পরে ডাক্তার যখন বাইরে বেরিয়ে এসে চলে যাচ্ছে, ওনার ডিজার গাড়িতে করে, তখন আয়ো গেছে সঙ্গে, আয়োকে ডাকলো, আয়ো গেল। আয়ো যেই গিয়েছে, এবার আয়োর পিছন আমি যেতে চাইছি, আয়ো আমাকে হাত দিয়ে দাঁড়া করে, তুই আসবি না। কারণ আয়োর সঙ্গে ডাক্তারদের তো বোঝে একটা মানুষকে পোস্টমর্টম করলে তার শরীরে কী আছে না আছে। আয়ো ব্যাপারটা জেনেছে, আমি যাচ্ছি, আমাকে যেতে, আমাকে হাত দিয়ে, আমি কিছু বললাম না, ওনার সঙ্গে কথা বললাম। তারপরে আয়ো আস্তে আমাকে বলছে শালা আসামি কোনো ধরার দরকার, শালা কোথায় আছে ধরতে হবে, ব্যাপারটা বুঝতে পারলাম। তারপরে আয়োকে বললাম আসামি ধরছেন না কেন, আপনি কি 50,000 টাকা ঘুষ খেয়েছেন, আসামি ধরছেন না? তারপর ও বিপি কাটছে, তারপর বলছে আসামি ধরবো কী করে, আমাদের নেতাদের 5তলা ফ্ল্যাটের উপরে আসামি রেখে দিয়েছে আটকে, ধরবো কী করে, ধরার কোনো লাইনে নেতার চাপ আছে আমাদের উপরে, আসামি ধরবো কী করে, আমাকে এই বলছে। কারণ কি নেতার চাপ? হ্যাঁ নেতার চাপ। আমি তাহলে আমাদের থানা ঘেরাও করে আর ওটা অপরাধ করছেন না কেন, করুন, এই তো নেতাদের টনক নড়ব। এই আপনাকে মার্ডার করার হুমকি দিচ্ছে কারা? ও এইটারই আসামিরা। কালকে আমাকে ধমকি দিচ্ছে, তোকে পাবো না। বরং পরিবারের দাবি যে আমরা থানায় গিয়েছি, থানায় দাবি জানিয়েছি, থানায় অভিযোগ জানিয়েছি, কোর্টে কেস করেছি, তারপরেও পুলিশ কিন্তু আসামিদের গ্রেপ্তার করেনি। পুলিশ বলছে যে নেতারা তাদের উপর থেকে চাপ দিচ্ছে, নেতাদের চাপ রয়েছে, বড় বড় নেতাদের চাপ রয়েছে, সেজন্য কিন্তু তারা তুলতে পারছে না, তারা আসামিদের তুলছে না। এবং আমরা যে বাড়িটার সামনে দাঁড়িয়ে রয়েছি, সেই বাড়ি এক মেয়েকে 14 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে, এবং পরিবারের অভিযোগ আজকে তারা এই
বাড়িতে কিন্তু থাকতে পারছে না, কারণ স্থানীয় নেতারা তাদেরকে হুমকি দিচ্ছে এই অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ করার জন্য, তাদের গ্রেপ্তারের দাবি করার জন্য কিন্তু স্থানীয় নেতারা তাদেরকে হুমকি দিচ্ছে, মেরে দেওয়ার হুমকি, এমনকি বাড়ির থেকে বেরিয়ে যাওয়ারও হুমকি দিয়েছেন। এবং তারা আজকে কিন্তু নিজেদের আত্মরক্ষার জন্য তাদের অপরাধ না করেও তাদের মেয়ে হারিয়েছে, তারপরেও কিন্তু তারা আজকে নিজের গৃহ ছাড়া হয়ে রয়েছে। আজকের এখানে এনাদের সঙ্গে দেখা করতে এসছেন পপুলার ফ্রন্টের নেতা, এবং দেখা করতে এসছেন এসডিপিআইয়ের নেতা, দেখা করতে এসছেন সমাজসেবী এবং আইনজীবীরা। আমরা কথা বলবো তাদের সঙ্গে, তারা কি বলছেন, কিভাবে তাদের পাশে দাঁড়াবেন, কিভাবে তাদের সহযোগিতা করবেন, আমরা তাদের কাছ থেকে শুনবো। বিষয়টা সত্যিই দুঃখজনক, হৃদয় বিদারক। এমন ঘটনা পশ্চিমবাংলায় ঘটেই চলেছে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি আইনের যে শাসন ব্যবস্থার যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে শাসন ব্যবস্থা সরে আসছে। আইনের শাসন দিতে পশ্চিমবঙ্গ সরকার সত্যি ফেলিওর। আমরা দেখেছি এর আগে অন্যান্য জায়গাতেও, মুর্শিদাবাদের ক্ষেত্রেও, যে আইনের শাসন যেভাবে দেওয়া উচিত, প্রশাসনের যে কর্তব্য, প্রশাসন সেই কর্তব্য পালন করছে না, দালালি করছে রাজনৈতিক নেতাদের। যে সমস্ত দল সরকারে আছে সেই সরকারের হাতের পুতুল হয়েছে প্রশাসন, যে কারণে একটা সাধারণ পরিবার, একটা খেটে খাওয়া মানুষের পরিবার, সেই পরিবারের একটা 14 বছরের কন্যা যাকে রেপ করা হয়েছে ফার্স্ট, তারপরে সেই রেপকে ঢাকা দেওয়ার জন্য তাকে হত্যা করা হয়েছে, করে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এত বড় একটা ঘটনা, অথচ এখনো পর্যন্ত এখানকার প্রশাসন একজন আসামিকেও অ্যারেস্ট করতে পারেনি। প্রশাসনের দায়িত্ব ছিল ভিকটিম পরিবারকে সহযোগিতা করা, ভিকটিম পরিবারের নিরাপত্তাকে নিশ্চিত করা। সেই নিরাপত্তাকে নিশ্চিত করতে পারেনি। তারা ভয়ে আতঙ্কে তাদের বাড়ি ঘর ছেড়ে তারা পাশের গ্রামে গিয়ে আছে। প্রশাসনের যে দায়িত্ব কর্তব্য সম্পূর্ণটাই তারা ফেলিওর হয়েছে। আমরা প্রশাসনের কাছে যাব, প্রশাসনের কাছে আবেদন করছি যে এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার সত্যি নিরপেক্ষ তদন্ত হয়ে যারা জালিম, যারা অত্যাচারী, তাদের উপযুক্ত শাস্তির আবেদন জানাচ্ছি। আজ পরিবার আতঙ্কিত রয়েছে, বাড়ি ছেড়ে অন্যত্রে তারা আশ্রয় নিয়েছে। এই পরিবারের পাশে কিভাবে থাকবেন আপনারা? আমরা এই পরিবারের পাশে সার্বিকভাবে থাকব। ইনসাফ দেওয়ার জন্য যা যা করা দরকার, পরিবারকে ন্যায় বিচার দেওয়ার জন্য যা যা করা দরকার সমস্তটাই করব আমরা। আমার নাম হাকিকুল ইসলাম, আমি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার দায়িত্বশীল। ঘটনার আজকে 24 দিন পেরিয়ে গেছে। অভিযুক্ত 7 জন, তারা এখনও কেউ অ্যারেস্ট হয়নি। এবং পুলিশ যারা আজকে ভিকটিম, যারা তাদের সন্তানকে হারিয়েছে, 15 বছরের তাদের মেয়েকে হারিয়েছে, ক্লাস 8-এ পড়া একটি মেয়েকে, এখন সেই বাবা মাকে বলছে আসামিরা কোথায়, আমাদেরকে খুঁজে দাও, তাহলে আমরা গিয়ে ধরে নিয়ে আসি। অর্থাৎ পুলিশ তাদের যে দায়িত্ব আসামিদের খুঁজে বার করা এবং তাদের কোর্টের কাছে সোপর্দ করা, সেটা না করে পুলিশ আজকের স্থানীয় নেতাদের চাপে আজকের অভিযুক্তদের গ্রেপ্তার করছে না। এরকম একটা নারকীয়, এরকম একটা পৈশাচিক ঘটনা আজকে 24 দিন পেরিয়ে গেছে। আজকে তাদের বাবা মা তারা অসহায় হয়ে রাস্তায় কেঁদে কেঁদে বেড়াচ্ছে। আজকে প্রশাসন নির্বিকার, প্রশাসন আজকে উদাসীন, তারা কোনো রকম হেলদোল নেই। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি যে আমরা পশ্চিমবঙ্গে এরকম জিনিস দেখতে চাই না। এরকম জিনিস পশ্চিমবঙ্গে হোক আমরা এটা চাই না। বারে বারে এই সমস্ত অন্যায় এবং অপকর্ম প্রশাসনের নাকের ডগায় হয়ে চলেছে, প্রশাসনের উদাসীনতার কারণে হয়ে চলেছে। আমরা অবিলম্বে আসামিদের গ্রেপ্তার চাই এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যারা আজকের বাবা মা, যারা আজকের তাদের সন্তানকে হারিয়েছে, যাতে আর অন্য কোনো বাবা মা এরকমভাবে তাদের সন্তানকে না হারায়, সেরকমভাবে অবিলম্বে প্রশাসনকে সক্রিয় হয়ে আসামিদেরকে খুঁজে বার করে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা দরকার। আপনারা আতঙ্কে রয়েছেন, বলছেন বাড়িতে থাকতে পারছি না, হুমকি দেওয়া হচ্ছে, কিভাবে পাশে থাকবেন? অবশ্যই আমরা ওনাদের কাছে আজকে এসেছি, সবটা জানিয়েছি এবং আমরা বারে বারে আসবো প্রয়োজনে। আমরা আমরা এখান থেকে বেরিয়ে মাটিয়ে থানায় যাব। আজকে লোকাল যে থানা, তাদের দায়িত্ব এনাদের নিরাপত্তা দেওয়া। তারা যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, প্রয়োজনে আমরা থানা ঘেরাও করব,
প্রয়োজনে আমরা এসপি অফিস ঘেরাও করব। অন্যান্য বিভিন্ন মানবাধিকার সংগঠন, গণসংগঠন, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি। আমরা প্রয়োজনে সবাই একযোগে একত্রে এসপি অফিস, বারুইপুর আমরা বসিরহাট এসপি অফিস এবং আমরা মাটিয়া যে থানা, সেখানে প্রয়োজনে আমরা ঘেরাও করব। পুলিশ প্রশাসন যদি সক্রিয় না হয় এবং দ্রুত যদি অভিযুক্তদেরকে অ্যারেস্ট না করে। আমি মানবাধিকার কর্মী এবং অ্যাডভোকেট আনিসুর রহমান। অভিযোগটা নিয়ে থানায় আপনারা শুনেছেন 22 দিন আগে এফআইআর হয়েছে, এখনও পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি। যাদের নামে অভিযোগ হয়েছে অবিলম্বে তাদের গ্রেপ্তারের দাবি রাখছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আর্জি, পুলিশের উপরে এদের আস্থা হারিয়েছে বর্তমান লোকাল পিএস যারা আছে, যিনি আছে তার যে আয়ো সুরজিৎ বাবু, তাঁর কথা তাঁর কাজক্রিয়া এদের সন্দেহ দানা বেঁধেছে। এদের অভিযোগ আয়ো আসামিদের পক্ষ হয়ে কাজ করছে, তাই তার প্রতি থানার প্রতি আস্থা হারিয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখবো এই ঘটনাকে সিআইডি তদন্ত দিয়ে সত্য উদ্ঘাটন করে প্রকৃত দোষীদের সাজার ব্যবস্থা করুক। যদি কেনা সাজার ব্যবস্থা করে ভালো, আমরা আরও কিছুদিন অপেক্ষা করতে চাই। না হলে এই বঞ্চিত সমাজ, এই অসহায় বাবার পিছনে আমরা জীবন প্রাণ দিয়ে আপ্রাণ চেষ্টা করবেন পাশে থাকার জন্য। আপামর সাধারণ জনগণ, বসিরহাটবাসীকে আমরা সঙ্গে নিয়ে এই ধর্ষিত বাবার পাশে আমরা থাকার চেষ্টা করব। আমরা আশা রাখছি মুখ্যমন্ত্রী শুভদৃষ্টি আমাদের দিকে দেবেন। এই গার্জেনের কথা ভেবে, এর বাবার কথা ভেবে মুখ্যমন্ত্রী স্টেপ নেবেন, সিআইডি তদন্তের ব্যবস্থা করবেন। ফিরোজ আহমেদ মোল্লা, বসিরহাট। আজ আমরা ইউপি আর পশ্চিমবাংলা, ইউপি আর পশ্চিমবাংলার মধ্যে যে পার্থক্য, আমরা খালি সবসময় বলে থাকি না যে ইউপিতে যোগীরাজ গুন্ডারাজ চলছে, কিন্তু পশ্চিমবাংলা যে এর ভিতরে যোগীরাজের মতো সব কিছুই চলছে, যেটা প্রকাশ হয় না। আজ এই যে জায়গাটা এসেছি আমরা, এখানে 24 দিন হয়ে গেছে একটা 15 বছরের মেয়েকে রেপ করে সেই ঘরের ভিতর তাকে মেরে দেওয়া হয়েছে। মেরে দেওয়ার পরে তারা সব কিছু পুরো যা ঘটনা শুনলাম এখানে, যে একটা মেম্বার থেকে শুরু করে ওদিকে পুরো রাজনৈতিক প্ল্যাটফর্ম গোটা ঘুরেছে, তারা কিছু করতে পারেনি। এমনকি থানাতে গিয়েছে, থানা কেসও নেয়নি, ফিরিয়ে দিয়েছে। তারপরে যখন এসপি অফিসে যাবার নাম করেছে, তারপরে থানা তাদেরকে ডেকে আবার কেস নিয়েছে। আমরা যদি এর আগের ঘটনা দেখি আমরা, যে যোগী রাজ্যে যেটা হয়েছে হাথরাস কাণ্ড নিয়ে, ঠিক তো তেমনই হয়েছিল। লাশকে যেমনভাবে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল, যাতে কোনো রিপোর্ট না পাওয়া যায়, ঠিক এটাও সেরকম চলছে। যেমনই এর আগে এখানে এসে শুনলাম আমরা যেটা, যে ময়না তদন্ত রিপোর্ট যাতে ভুয়া আসে, সেই চেষ্টা ওরা বারবার করছে। একবার করেছিল, ভুয়ো রিপোর্ট এসছে, আবার তুলে নিয়ে আবার রিপোর্ট করা হয়েছে, ময়নাতদন্ত করা হয়েছে। সেখান থেকে তাকে যে রিপোর্ট দেবে, সেই রিপোর্টটা যাতে চেপে দেওয়া, ভুল রিপোর্ট দেওয়া হয়, ভুল রিপোর্ট প্রমাণিত হলে তারা জামিন পাবে, তারা দোষীরা মুক্তি পাবে। এই আজ পশ্চিমবঙ্গের অবস্থা। যদি আমরা এই পশ্চিমবঙ্গের অবস্থার উপরে এইরকম যদি আমরা চলতে দেখি, তাহলে পশ্চিমবঙ্গ সরকার আমাদের যে বলি একটা মানবদরদী নেত্রী, সেই মানবদরদী নেত্রী কী করে প্রমাণিত করলো? অথচ তিনি একজন পুলিশি পোস্টের একটা বড় পদ নিয়ে বসে আছেন। তিনি এই দিকে কেন কর্ণপাত করছেন না, কেন দৃশ্য দিচ্ছে না? আমরা তার কাছে অনুরোধ করব তিনি যেন এই দিকে লক্ষ্যপাত করে, আর এইদিকে যে আমাদের ন্যায় বিচার পায়, যাতে অসহায় ব্যক্তি, গরিব ব্যক্তি, সবাই বলছি ন্যায় বিচার পাবে না, ধনীপতিরা ন্যায় বিচার পাবে দোষী হওয়া সত্ত্বেও, এটা আমরা চাই না। আমরা যাতে চাই এই ভাই তার মেয়ের ন্যায় বিচার পায়, সেই শুভকামনা করছি আমরা। আমার নাম নজরুল ইসলাম মোল্লা, আমি পপুলার ফ্রন্টের একজন অধিকারপ্রাপ্ত। আপনি কি বাড়ি তৈরি করছেন, বাড়ির সৌন্দর্য বাড়াতে ভাবছেন, মার্বেল পাথর কিনবেন কোথা থেকে? চিন্তা কি, আজই চলে আসুন আলিশান মার্বেল হাউসে। এখানে সমস্ত রকম মার্বেল, টাইলস, ডিজিটাল বর্ডার, গ্রানাইট, স্যানিটারি খুচরো ও পাইকারি সুলভ মূল্যে পাওয়া যায়। আমাদের ঠিকানা মোহাম্মদপুর ব্রিজের সন্নিকটে, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। বিস্তারিত জানতে কল করুন 9153353755 অথবা 7001094662 এই নাম্বারে।